প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব উপদেষ্টা নামে কিংবা বিশেষ সহকারী নামে এমন কিছু লোক নিয়ে আসছে যারা আসলে কর্পোরেট লবিস্ট হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময় যে এই চুক্তির ব্যাপারে অন্যতম সক্রিয় ব্যক্তি ছিলেন খলিলুর রহমান, তিনি বাংলাদেশের এখন এই নির্বাচিত সরকার তাকেই পররাষ্ট্রমন্ত্রী করেছে। এখন যাদের জবাবদিহির মধ্যে আসার কথা, যাদের বিচারের সামনে উপস্থিত করার কথা, তাদের একজন ব্যক্তিকে মন্ত্রী বানানো হয়েছে এবং সরকার নির্বাচিত যারা সদস্য সরকারি এবং বিরোধী দলে আছেন তারা সবাই নীরবতার মধ্যে দিয়ে এরকম একটা ভয়াবহ যে চুক্তি, সেই চুক্তিকে সম্মতি জানিয়ে যাচ্ছে। 17টা মাস তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু এই কিছুদিন আগে যে সংসদ নির্বাচন হলো তার ঠিক 48 ঘন্টা আগে বা 2 দিন বা আড়াই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করে গেলেন। বোয়িং বিমান, আপনার বোয়িং বিমান এখন লাগবে কি লাগবে না ওটাকে চিন্তা করলে হবে না, আমদানি করতে হবে। অস্ত্র আপনার লাগবে কি লাগবে না চিন্তা করলে হবে না, আমদানি করতে হবে। গম আপনি ইউক্রেন থেকে কম পয়সায় পান না, ওখান থেকে আমদানি করতে হবে। যে নির্বাচিত সরকার আসার পরে তো এটা সবাই আশা করবে যে নির্বাচিত সরকার এটা আরও ট্রান্সপারেন্ট হবে এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে। কিন্তু দেখা গেল যে সংসদে যে দলগুলো আছে এই রকম গভীর নীরবতার ঐক্য, মানে তারা নিজেরা কিন্তু কত ধরনের ঝগড়াঝাটি করছে, এই বিষয়ে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। 69-এ, 90-এ, 24-এ এই 3টা গণঅভ্যুত্থানের পেছনে কিন্তু উন্নয়নের গল্প আছে। মানে আইয়ুব খান উন্নয়ন দশক পালন করলো, তারপরে গণঅভ্যুত্থান হইল। হোসাইন মোহাম্মদ এরশাদ উন্নয়ন দশকে গেল এবং অনেক উন্নয়ন করছে, তারপরে গণঅভ্যুত্থানে। এবং শেখ হাসিনাও 2014 থেকে নির্বাচন নাই কিন্তু উন্নয়ন আছে, উন্নয়নে মহাসড়ক, তারপরে উচ্ছেদ হয়ে গেল। বিশ্বব্যাংক IMF তো খুবই খুশি ছিল এডিবি হাসিনার উপরে। এখন তারা উল্টো কথা বললে তো এটা হবে না, কাগজপত্রের মধ্যে আছে। এবং হাসিনা পতনের কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এসে তার বেশ প্রশংসা করে গেছে এবং তাদের পৃষ্ঠপোষকতা ছিল একটা, কারণ এরকম স্বৈরশাসক দরকার তাদের, যারা তাদের প্রজেক্ট বিনা বাক্য ব্যয় নেবে এবং যত দুর্নীতিগ্রস্ত হবে তত তাদের জন্য সুবিধা। যে কর্মসংস্থান আন্দোলন হয়েছে, ইউনূস সাহেব যদি তখন এই বিষয়ে কোনো বক্তব্য রাখতেন তাহলে বলতেন যে এই আন্দোলন ঠিক না, কারণ উনি তো চাকরির ব্যাপারেই নাই, কোনো চাকরির জন্য কোনো চেষ্টাই করবে না, তোমরা উদ্যোক্তা হও। এই 2 বছরে এতগুলো হামলা হয়েছে, এতগুলো মব সন্ত্রাস, ইউনূস সাহেবের কোনো বক্তব্যের মধ্যে শক্তভাবে এগুলির কোনো প্রতিবাদ নাই, ধমক নাই। কিন্তু তার ধমকটা কোথায় আছে? ধমকটা আছে বন্দরের চুক্তির ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে তাদেরকে বুঝাইতে। প্রথম পৃষ্ঠা থেকে যদি দেখেন, ট্রাম্পের হুকুমনামা, বাংলাদেশ কি কি করতে বাধ্য থাকবে সেটার একটা হুকুমনামা করা আছে। যদি না মানে তাহলে বাংলাদেশের উপরে উচ্চ হারে শুল্ক বসানো হবে। ট্রাম্পের এই আদেশ যখন ইউনূস সরকার সম্পূর্ণ বেআইনিভাবে এবং অস্বচ্ছভাবে সই করলেন নির্বাচনের 3 দিন আগে, তার কিছুদিন আগে নিউ ইয়র্কের একটা কোর্ট এবং ফেডারেল কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করছে। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত আয়োজন রাজনৈতিক অর্থনীতি নিয়ে আমাদের এই প্রোগ্রামে আপনাদেরকে আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনায় আমাদের মাঝে সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট মানুষ, অধ্যাপক আনু মোহাম্মদ। অধ্যাপক আনু মোহাম্মদ স্যার, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, অধ্যাপক আনু মোহাম্মদ আমাদের এই বাংলাদেশের একজন প্রখ্যাত প্রথিতযশা অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক, সংগঠক এবং সর্বোপরি একজন প্রভাবশালী সমাজ চিন্তক। দীর্ঘদিন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। এর পাশাপাশি গত 3 দশক ধরে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, পরিবেশ প্রতিবেশ, এর পাশাপাশি প্রান্তিক মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বা সংগঠক হিসেবে তার ভূমিকা অবিস্মরণীয়।
একেবারে সামনের সারি থেকেই তিনি কাজ করার চেষ্টা এখনো করে যাচ্ছেন। দেশের রাজনীতি, অর্থনীতি, বৈষম্য, মেগা প্রকল্পগুলোর যে সামাজিক প্রভাব বা বিরূপ প্রভাব এবং পরিবেশ সংকট নিয়ে তার রচিত প্রচুর গবেষণামূলক প্রবন্ধ, গ্রন্থ, সেগুলো সর্বজন পঠিত। আপোষহীন সততা, স্পষ্টবাদিতা এবং জনস্বার্থের পক্ষে নিরবচ্ছিন্ন ভূমিকা পালনের জন্যে প্রগতিশীল চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চায় তিনি একজন শ্রদ্ধেয় ও প্রভাবশালী কণ্ঠস্বর। আজকে আমরা তার সঙ্গে অর্থনীতির বিভিন্ন বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। কারণ ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো বা তার আগে ৯০-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান জনযুদ্ধ বা ৬৯-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটি বিষয়ে আমরা দেখেছি যে মানুষ তার কিছু পরে পরে এসেই, এগুলো সংগঠিত হওয়ার কিছু পরে পরে এসেই ব্যর্থতার বা হৃদয় ভাঙার একটা গল্প আমরা দেখেছি। তো সেই ধারাবাহিকতায় আপনার কাছে একটা প্রথম প্রশ্নটা রাখতে চাই আমরা, যে আমরা রিসেন্টলি একটা বাজেট দেখলাম যেটা ২০২৬-এ, বাট তার আগে ৫ই আগস্টের পরে ২৪-এর আপনার যে নতুন সরকার যেটা আসলো, দেখা গেল যে একই ধরনের একটা ধারাবাহিকতা আমরা বাজেটের মধ্যে প্রত্যক্ষ করলাম। তো প্রশ্ন হচ্ছে যে বাজেট ঘোষিত হয়েছে ঠিকই, কিন্তু মানুষের যে ক্রয় ক্ষমতা, সেটার কিন্তু কোনো আমরা নিরসন বা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় আমরা সেভাবে প্রত্যক্ষ করলাম না বা এখনো দেখলাম না। এবং এই বাজেটের মধ্যে কি, যেটাকে অনেকেই বলছেন যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাসমূহের শর্তগুলোরই কি প্রতিপালন হলো কিনা, আপনি যদি এই বিষয়ে কিছুটা আলোকপাত করেন। একটা তো মানে উন্নয়ন তো এমনি বিভিন্ন সরকার বিভিন্নভাবে উন্নয়নের কথা বলে, কিন্তু আমাদের একটু খেয়াল করা দরকার মনোযোগের সাথে যে এই উন্নয়ন যে নীতিটা তৈরি হচ্ছে বা উন্নয়নের যে কাঠামো, সেইটা কি দর্শন দ্বারা পরিচালিত হচ্ছে। এবং সেটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে দর্শনের দিক থেকে কোনো পরিবর্তন হয় নাই। আমরা এই যে ধরেন এই যে গণ অভ্যুত্থানগুলো আমরা দেখছি ৬৯-এ, ৯০-এ, ২৪-এ, এই তিনটা গণ অভ্যুত্থানের পেছনে কিন্তু উন্নয়নের গল্প আছে। মানে আইয়ুব খান উন্নয়ন দশক পালন করলো, তারপরে গণ অভ্যুত্থান হইল। হোসাইন মোহাম্মদ এরশাদ উন্নয়ন দশকে গেল এবং অনেক উন্নয়ন করছে, তারপরে গণ অভ্যুত্থানে। এবং শেখ হাসিনাও ২০১৪ থেকে নির্বাচন নাই, কিন্তু উন্নয়ন আছে, উন্নয়নের মহাসড়ক, তারপরে উচ্ছেদ হয়ে গেল। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এর মধ্যে একটা অভিন্ন সূত্র আছে। অভিন্ন সূত্রটা হচ্ছে তারা উন্নয়ন ঠিকই আছে, আপনি দৃশ্যমান অনেক উন্নয়ন, অনেক কনস্ট্রাকশন হয়েছে, জিডিপি বেড়েছে, তারপরে রাস্তাঘাট, বিল্ডিং, ভবন, এটা আইয়ুব খানের সময়, এরশাদের সময় এবং হাসিনার সময়, ৩ সময়ে আপনি অবকাঠামোর বেশ কিছু পাবেন। এবং জিডিপি, মাথাপিছু আয়, সেগুলো বেড়েছে। তার মানে আপনি অর্থনীতিবিদরা যে সমস্ত ভেরিয়েবল নিয়ে সাধারণত নাড়াচাড়া করেন, সেগুলির মধ্যে আপনি বেশ কিছু জিনিস পাবেন, দেখে মনে হবে যে বেশ ভালোই তো। কিন্তু সেটার একটা অভিন্ন আরেকটা জায়গা হচ্ছে যে এই ৩ সময়েই যেটা মানুষের জন্য খুব প্রয়োজন, যেমন ধরেন একটা কর্মসংস্থান দরকার, তার শিক্ষা চিকিৎসার জায়গাটা ঠিক হওয়া দরকার, তার নিরাপত্তা দরকার, একটা শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে তার একটা যে নিরাপদ জায়গা সেটা হওয়া দরকার। মানে এগুলির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মানে পরিবর্তন হয়নি। এটাকে বলে জবলেস গ্রোথ হচ্ছে, কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না, কিংবা যেসব জব তৈরি হচ্ছে সেগুলি কোনো নিশ্চিত কিংবা টেকসই কিংবা সম্মানজনক না। ধরেন এখন আপনি বহু ধরনের লোক আছে, এখন আপনি থানার সামনে দালাল হিসেবে 10 জন বসে আছে, এটা তো কোনো জব হইল না। কিংবা সরকারি ছাত্র সংগঠন করে চাঁদা তুলতেছে, এটা কিন্তু আপনি জব বলতে পারেন না। কিন্তু এগুলি করেই বিভিন্ন জন ঠিক আছে। কিংবা ইনফর্মাল সেক্টরে আপনি ধরেন বাংলাদেশে এখন শ্রমজীবী মানুষ তার 85% হচ্ছে ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টর মানে হচ্ছে যে সে তার জীবন জীবিকার কোনো নিশ্চয়তা নেই, আগামীকাল কি হবে সে জানে না, এবং রাষ্ট্র হচ্ছে তার প্রতি বৈরী।
সে রাস্তায় একটা জিনিস নিয়ে বসছে, কিংবা একটা ভাঙাচোরা রিক্সা অটো রিক্সা নিয়ে চলাচল করতেছে, একটা টং দোকান নিয়ে বসছে, যে কোনো সময় এটার উপরে হামলা হইতে পারে, চাঁদাবাজি হইতে পারে, অনিশ্চয়তা সারাক্ষণ, এবং সে নিজে যদি অসুস্থ হয় তাহলে বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। এরকমভাবে বেশিরভাগ মানুষ চলছে। তো তার ফলে যেটা দেখা গেল যে বৈষম্য বৃদ্ধি, অনিশ্চয়তা বৃদ্ধি, তারপরে আপনার বিভিন্ন ধরনের তার যে শিক্ষা চিকিৎসা সেগুলির ক্ষেত্রে তার অধিকার ক্রমান্বয়ে সংকুচিত হওয়া, এগুলির মধ্যে দিয়ে যতই উন্নয়ন হচ্ছে, জাঁকজমক বাড়ছে, মানুষের ক্ষোভ তত বাড়ছে। মানে আসলে উন্নয়ন যদি ঠিকই হয় তাহলে তো মানুষ ক্ষিপ্ত হওয়ার কথা না। কেন আইয়ুব খানের উপরে ক্ষিপ্ত হইলো, কেন এরশাদের উপরে, কেন হাসিনার উপরে? এই তিনটার ভেতরে আবার আরেকটা জিনিস আছে। আপনি ধরেন আইয়ুব খানের সময় পাকিস্তানে পুঁজিবাদটা ঠিকঠাক মতো বসলো, সবুজ বিপ্লব, তারপরে অন্যান্য সমস্ত কিছু। সেইটা এরশাদের সময় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, বিশ্ব ব্যাংক, IMF, ADB তাদের দাপটটা বাড়লো। এবং হাসিনার সময়ে হাসিনার যে উন্নয়ন ধারা, সেই ধারার মধ্যে কিন্তু ওই একই দর্শনই ছিল। এবং বিশ্ব ব্যাংক, IMF তো খুবই খুশি ছিল ADB হাসিনার উপরে। এখন তারা উল্টো কথা বললে তো এটা হবে না, কাগজপত্রের মধ্যে আছে। এবং হাসিনা পতনের কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এসে তার বেশ প্রশংসা করে গেছে, এবং তাদের পৃষ্ঠপোষকতা ছিল একটা, কারণ এরকম স্বৈরশাসক দরকার তাদের, যারা তাদের প্রজেক্ট বিনা বাক্য ব্যয় নেবে, এবং যত দুর্নীতিগ্রস্ত হবে তত তাদের জন্য সুবিধা। তো এই ধারায় যেটা চলছিল, যেমন এটা একটা যদি সহজভাবে বলি যে ক্রমান্বয়ে পাবলিক যত কিছু আছে সেটাকে আপনি প্রাইভেট বিজনেসের জন্য দিয়ে দিতে হবে। আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে পাবলিক নাম যেগুলির মধ্যে আছে, যেমন ধরেন পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার, পাবলিক রাইটস, সবগুলির অবস্থা কিন্তু খারাপ। পাবলিক এডুকেশনে আপনি দেখবেন জাঁকজমক সব প্রাইভেটাইজেশন হচ্ছে, কমার্শিয়ালাইজেশন, অনেক এক্সপেন্সিভ, অনেক কিছু। হেলথ কেয়ারও তাই। তো মানুষের যদি যতই টাকা পয়সা সে নিচ্ছে, তার কিন্তু সারাক্ষণ একটা টেনশন, বাচ্চার জন্য লেখাপড়া, তারপরে তাদের স্বজনদের জন্য চিকিৎসা, এই শিক্ষা এবং চিকিৎসা, এই দুইটাতে কিন্তু সে সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকে। পাবলিক ট্রান্সপোর্ট প্রতিদিনের দুর্ভোগ, পাবলিক ট্রান্সপোর্ট ঠিক মতো নাই। তারপর হচ্ছে সিকিউরিটি নাই তার ঠিক মতো, এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত জায়গাগুলিতে ঠিক মতো কাজ হচ্ছে না। তার ফলে মানুষের মধ্যে এই যে বৈষম্য কিংবা বঞ্চনা, এগুলি দূর করার জন্য অর্থনীতির দর্শনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। আপনি শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে আপনি গুরুত্ব দিতে হবে, পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, পাবলিক সিকিউরিটি ব্যবস্থা ঠিক করতে হবে। সেটা কিন্তু আপনি কোনো বাজেটের মধ্যে নাই। বাজেটের ছাঁচ, একটা কাঠামো যেটা আছে, সেই কাঠামো যারা প্রণয়ন করে, যে সমস্ত মন্ত্রণালয়, তারা যেভাবে বাজেটগুলো করে ঠিক সেভাবেই করলো। সেইগুলি একসাথে করার পরে তারপরে সরকার যারা থাকে, সরকার প্রধান, তাদের সুখ্যাতি করে এবং তাদের কিছু কিছু অলংকার শব্দ ব্যবহার করে সেটাকে একটা প্রেজেন্টেবল করলো। এই পার্থক্যটা ওই জায়গাটা তৈরি হয়। সরকার যদি আলাদা থাকে, কার স্তুতি করবেন আপনি? কি শেখ হাসিনার করবেন, নাকি মোহাম্মদ ইউনূসের করবেন, না তারেক রহমানের করবেন? এই ক্ষেত্রে পার্থক্যটা হবে। কিন্তু এই ভেতরের যে জিনিসগুলো, সেগুলির মধ্যে তো কোনো তফাৎ হয়নি। এবং এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম, এবং এই সরকারের সময় দেখলাম, মানে পরিবর্তন হচ্ছে সরকার, কিন্তু অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, যেমন এখন ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে তার যে নড়াচড়া, চলাফেরা, কাপড় চোপড়, পোশাক ব্যবহার ট্যাবহার, এগুলির মধ্যে তো একটা বেশ ভালোই। কিন্তু আপনি অর্থনৈতিক নীতির ক্ষেত্রে যদি আসেন, তাহলে দেখা যাবে যে অর্থনীতির মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থনীতির নীতির মধ্যে যদি এই ধরনের কিছু পরিবর্তন আসতো, তাইলে তখন একটা ইফেক্টিভ কিছু একটা পাওয়া যেত। সেটা তো পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যেমন 24-এ ছাত্র জনতাই শুধু নয়, শ্রমিক, কৃষক, তাদের প্রত্যেকেরই দাবি ছিল যে আমরা বৈষম্য মুক্ত একটা অর্থনীতি, একটা দেশ চাই। সেই ভরসাতেই তারা আস্থা রেখেছিলেন প্রফেসর, যিনি নোবেল বিজয়ী, এবং তাও শান্তিতে নোবেল বিজয়ী। 17টা মাস তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু এই কিছুদিন আগে যে সংসদ নির্বাচন হলো, তার ঠিক 48 ঘন্টা আগে বা 2 দিন বা 2.5 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করে গেলেন। এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করতে চাই যে এটা
কেন করলেন? কারণ তাদের তো এটা জানা থাকার কথা যে দুদিন পরেই একটি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ জনগণ একটা নতুন নির্বাচিত সরকার তারা পাবে। তো তাদের জন্য কি তারা অপেক্ষা করতে পারতেন না, নাকি এটার মধ্যে অন্য কোনো ধরনের থিওরি বা ওই আপনি যেটা বললেন যে এই যে নীতি বা এই যে দর্শনগত যে বিষয়টা, এইটার অভাব পরিলক্ষিত হচ্ছে তীব্রভাবে, বা এইটার কি ইফেক্ট হতে পারে এই চুক্তিটার? ইউনূস সাহেবের সময় মানে প্রফেসর ইউনূসের ব্যাপারে তো একটা ইলিউশনের মতো ছিল বাংলাদেশ, একটা একটা ছিল যে ইউনূস সাহেব গরিবের বন্ধু, তারপরে ইউনূস সাহেব একটা এই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার বিরোধী, তিনি জনবান্ধব, এইসব কথাবার্তা ছিল। তো এগুলি আমরা যেহেতু এগুলি নিয়ে গবেষণা করেছি, তার ক্ষুদ্র ঋণ মডেল টডেল ইত্যাদি নিয়ে, সুতরাং আমরা যারা এগুলি নিয়ে কাজ করেছি আমাদের মধ্যে সেই কারণে প্রথম থেকে একটা সংশয় ছিল যে এই ভদ্রলোক কি করে। বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের জনগণের কোনো ধরনের সমস্যার মধ্যে তার কখনো কোনো ভূমিকা বা বক্তব্য ছিল না। তার ক্ষুদ্র ঋণের ব্যবসা ছাড়া, সামাজিক ব্যবসা ছাড়া আর কিছুই ছিল না। গণ অভ্যুত্থানটা 24-এ যেটা হয়েছিল সেটা কর্মসংস্থানের, এটা কেন্দ্রীয় বিষয় কিন্তু কর্মসংস্থান। কিন্তু ইউনূস সাহেব, এটা যারা আন্দোলন করেছেন তাদের নেতারাই তো ইউনূস সাহেবকে নিয়ে আসলেন। সেই নেতারা খেয়াল করেন নাই যে ইউনূস সাহেব কিন্তু সবসময় বলেন চাকরি খুঁজবা না, কোনো চাকরির দিকে যাবা না, তোমরা নিজেরা উদ্যোক্তা হও। তাইলে পুরো কর্মসংস্থানের আন্দোলনটা কিন্তু ইউনূস সাহেবের বিরোধী। এবং তিনি বলতেন যে ঋণ হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। হ্যাঁ, তো তাইলে যে কর্মসংস্থানের আন্দোলন হয়েছে, ইউনূস সাহেব যদি তখন এই বিষয়ে কোনো বক্তব্য রাখতেন তাহলে বলতেন যে এই আন্দোলন ঠিক না, কারণ উনি তো চাকরির ব্যাপারেই নাই, না কোনো চাকরির জন্য কোনো চেষ্টাই করবে না, তোমরা উদ্যোক্তা হও। কিন্তু তার সময় দেখা গেল মানে কর্মসংস্থানের আন্দোলন করেই তো গণঅভ্যুত্থান হলো। তারপরে ইউনূস সাহেব আসলেন এবং পুরো ইউনূস সাহেবের সময় অনেকগুলো কর্মসংস্থানের আন্দোলন হয়েছে। যেমন ধরুন শিক্ষকরা আসছে, নার্সরা আসছে, তারপরে এই যে আউটসোর্সিং এর মধ্যে যারা থাকে তারা তো নানা রকম অসহায়ের মধ্যে অবস্থা থাকে, তারা দাবি নিয়ে আসছে। ইউনূস সাহেব খুব বিরক্ত হয়েছে, কারণ তখনও বলছে যে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা যদি হয় কেউ, এখন ধরেন উদ্যোক্তা হইতে গেলে তো সবাই তার বেক্সিমকো আর বসুন্ধরার মতো টাকা পয়সার মালিক না। আর উনার ক্ষুদ্র ঋণ নিয়ে যদি কেউ উদ্যোক্তা হয় তাহলে তো তার টং দোকান ছাড়া তার বেশি কিছু করতে পারবে না। একটা টং দোকান কিংবা ছোট একটা দোকান করবে, কিংবা একটা ভ্যান চালাবে, অটো রিক্সা চালাবে। ইউনূস সরকারের সময় এদের উপরে একের পর এক আক্রমণ হয়েছে। তাহলে উনি উদ্যোক্তা হইতে বলবেন, আবার উদ্যোক্তা যারা হবে তাদের উপরে আক্রমণও চালাবেন, এটা তো হবে না। এই অসঙ্গতিগুলি তো ছিলই। এর বাইরে হচ্ছে আরো ভয়ঙ্কর যে কাজটা ওই সময় হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের সময়, আপনি তো মার্কিন বাণিজ্য চুক্তির কথা বললেন, কিন্তু মার্কিন বাণিজ্য চুক্তি ছাড়াও দেখা গেল যে তাদের যে দায়িত্বগুলি ছিল, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ছিল, জুলাই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাটা ঠিকঠাক করার ব্যাপার ছিল, প্রতিষ্ঠানগুলো যাতে ঠিকমতো ফাংশন করে এটা দরকার, আর নির্বাচনটা দরকার ছিল। আইন শৃঙ্খলা অবস্থা তো খুবই খারাপ অবস্থা হইলো। আমরা দেখলাম যে একের পর এক মব সন্ত্রাস হচ্ছে। আর পাশাপাশি এই সমস্ত ক্ষেত্রে তাদের কোনো মনোযোগী নাই। মানে একটা ইউনূস সাহেবের মুখে আপনি কোনো, এই 2 বছরে এতগুলো হামলা হয়েছে, এতগুলো মব সন্ত্রাস, ইউনূস সাহেবের কোনো বক্তব্যের মধ্যে শক্তভাবে এগুলির কোনো প্রতিবাদ নাই, ধমক নাই। কিন্তু তার ধমকটা কোথায় আছে? ধমকটা আছে বন্দরের চুক্তির ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে তাদেরকে বুঝাইতো, মানে ওইটার ব্যাপারে তার দেখা গেল যে খুব সক্রিয়। ইভেন শ্রমিকদের মিছিলে গুলি বর্ষিত, হ্যাঁ, শ্রমিকদের মিছিলে গুলি বর্ষিত। এবং এই চুক্তির ব্যাপারে দেখা গেল বেশ কিছু চুক্তির ব্যাপারে উনি খুবই অ্যাক্টিভ, সক্রিয়। তার মধ্যে একটা হলো বন্দর চুক্তি। সেটা যতগুলো প্ল্যান তিনি করেছিলেন সেটা সবগুলো হয় নাই। এবং এইটা বিশেষভাবে খেয়াল করার বিষয় যে চুক্তি উনি করার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, কিন্তু শেখ হাসিনার সময়কার চুক্তিটা, শেখ হাসিনা যেভাবে অগ্রসর হচ্ছিলেন ইউনূস সেটা বাস্তবায়ন করতে চাচ্ছিলেন। তারপরে অন্যান্য ক্ষেত্রে যেমন স্টারলিংকের সাথে চুক্তি, আমরা এখানে শুনি যে বিদেশি বিনিয়োগকারী বা বাংলাদেশের বিনিয়োগকারী কত রকম ঝামেলা হয়, কিন্তু স্টারলিংকে দেখা গেল যে কয়েকদিনের মধ্যে হয়ে গেল সব।
একদম দ্রুততার খুবই এত দ্রুত কোনো হয় না, কারণ ইউনূস সাহেব ইন্টারেস্টেড ছিল। ইন্টারেস্টিং। তারপরে দেখা গেলো জাপানের সাথে একটা চুক্তি হলো, সেটাও আমরা কিছু জানি না। এগুলি কিন্তু আমাদের লং টার্ম এফেক্ট আছে। হ্যাঁ, ট্রেড ট্রেড একটা চুক্তি হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তারপরে ইলেকশনের 3 দিন আগে, আপনি যেটার কথা বললেন মার্কিন বাণিজ্য, ইলেকশনের মাত্র 3 দিন আগে, তখন এটা কিন্তু আইনগতভাবে আছে যে তফসিল ঘোষণার পরে যে সরকার থাকবে সেই সরকার কোনো এই ধরনের নীতিগত অবস্থানের কোনো কিছু করতে পারবে না। এবং এটা তো অন্তর্বর্তী সরকার, তার তো কোনো দিকেই কোনো নীতিগত বা এই ধরনের চুক্তির মধ্যে যাওয়ারই কথা না। তারপরে তারা চুক্তি করলেন। কোন চুক্তি করলেন? ট্রাম্পের এটা এই চুক্তিটা হলো, আপনি যদি চুক্তিটা দেখেন 32 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত প্রকাশ করা নেই কিছু না। মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন যে বাণিজ্য এবং পররাষ্ট্র দপ্তরের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা যেটা পাবলিশ করেছে সেখানে 32 পৃষ্ঠা, কিন্তু আরো অনেক পৃষ্ঠা আছে সেগুলি তারা পাবলিশ করেনি। সেই 32 পৃষ্ঠা যদি আপনি দেখেন, পাতায় পাতায় আপনি দেখবেন বাংলাদেশের জন্য এরকম, মানে এটা একটা হুকুমনামা। আপনি এক নাম্বার প্রথম পৃষ্ঠা থেকে যদি দেখেন, ট্রাম্পের হুকুমনামা, বাংলাদেশ কি কি করতে বাধ্য থাকবে সেটার একটা হুকুমনামা করা আছে। যদি না মানে তাহলে বাংলাদেশের উপরে উচ্চ হারে শুল্ক বসানো হবে। ট্রাম্পের এই আদেশ যখন ইউনূস সরকার সম্পূর্ণ বেআইনিভাবে এবং অস্বচ্ছভাবে সই করলেন নির্বাচনের 3 দিন আগে, তার কিছুদিন আগে নিউ ইয়র্কের একটা কোর্ট এবং ফেডারেল কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করছে। ট্রাম্পের এই আদেশ বেআইনি। এবং এইটা চুক্তি স্বাক্ষরের আর কিছুদিন পরে গিয়ে তারপরে যে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের, তারা এটাকে বেআইনি ঘোষণা করছে। তার মানে ট্রাম্পের এই আদেশটা ওই দেশেই গৃহীত হয় নাই, সেটা এদের জানা ছিল, জানা থাকার কথা। আমি সেদিন দেখলাম অস্ট্রেলিয়া প্রবাসী অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি বলছেন যে এটা না করে উপায় ছিল না। কি উপায় ছিল না এটা ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাইনি। যদি না করা হতো, এইটা তো যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ করে দিচ্ছে এটা, কারণ তারা যেভাবে ট্রাম্প এইভাবে ঘোষণা করছিল এটার আইনগত কোনো ভিত্তি নাই। এবং এখন তার মানে এটা যদি না করা হইতো তাহলে যুক্তরাষ্ট্রের কোনো লিগ্যাল বেসিস ছিল না কিছু করার। অন্যদিকে সারা পৃথিবীর ধরেন এতগুলো দেশ, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া বাকি কেউ এটা করেই নেই স্বাক্ষর। ইভেন মালয়েশিয়াও বোধহয় সম্ভবত এখন সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে কিংবা আর্গুমেন্ট করছে এবং নেগোসিয়েশন করছে, নানান কিছু করছে। এই বাংলাদেশের মতো এরকম অভিজ্ঞতা কোনো দেশের হয়নি। ইউরোপিয়ান ইউনিয়ন যে সবসময় যুক্তরাষ্ট্রের পেছনে পেছনেই থাকে, সে ইউরোপীয় ইউনিয়নও এটা গ্রহণ করে নাই। এই যে আদেশপত্র, এই আদেশপত্রটার রিফ্লেকশন আমরা প্রথম দেখতে পাই 25 সালের বাজেটের সময়। এই চুক্তি কিন্তু স্বাক্ষর করলো 25 সালের, মানে 26 সালের 9 ফেব্রুয়ারি। কিন্তু এইটার আমরা প্রভাব দেখতে পেলাম 25 সালের জুন মাসে যখন তারা বাজেট প্লেস করছে তখনই কি কি ছিল। তখন সেই বাজেট নিয়ে আমরা যে আলোচনা করি, তখন গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে আলোচনা ছিল, তারপর সর্বজন কথায় লেখালেখি হয়েছিল। সেইখানেই আমরা দেখলাম যে ওইখানে যে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি করতে হবে, বোয়িং আমদানি করতে হবে, মাছ মাংস বিনা শুল্কে আমদানি করতে হবে, এগুলি কিন্তু তখন পর্যন্ত চুক্তি আসে নাই, কিন্তু ওগুলি কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া তখনই শুরু হয়ে গেছে। তার মানে এই সরকারের মধ্যে, যেটা আমি সেই সময় বেশ কয়েকবার বলছি, যে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব উপদেষ্টা নামে কিংবা বিশেষ সহকারী নামে এমন কিছু লোক নিয়ে আসছে যারা আসলে কর্পোরেট লবিস্ট হিসেবে কাজ করছে এখানে। তারা কোনো উপদেষ্টাও না, তারা বাংলাদেশের লোকও না, তারা এখানে কর্পোরেট লবিস্ট হিসেবে আছে এবং তাদের কাজ হচ্ছে ওই কর্পোরেট ইন্টারেস্টটা সার্ভ করার জন্য যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলি স্বাক্ষর করা। এইসব চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ওই সরকারের যত আগ্রহ এবং তৎপরতা, সক্রিয়তা দেখা গেছে, বাংলাদেশের অর্থনীতি ঠিক করার ব্যাপারে তাদের এরকম কোনো আগ্রহ। তার ফলে কর্মসংস্থানের সমস্যা, জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতের সমস্যা, এগুলো সব কিন্তু কোনোটাই কিন্তু সলভ হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে অনেক ক্ষেত্রে। এই বাণিজ্য চুক্তিটা আমরা এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন? এটা যদি ধরেন, আপনি যদি একেবারে সার কথা চিন্তা করেন, সার কথা কি? একটা হচ্ছে যে আপনি কি কি আমদানি করবেন এটা নির্দেশ দেওয়া আছে, ওখানে বলা আছে।
এখন আমরা একটা চুক্তি তো দরকারি জিনিস। আপনি ধরেন একটা আমরা গ্লোবাল সিস্টেমের মধ্যে আছি, এক দেশ আরেক দেশের সাথে চুক্তি করবে, আমদানি রপ্তানি চুক্তি করবে, এটা তো হইতে হবে। চুক্তি ছাড়া তো আপনি অনির্দিষ্ট হইতে পারে না। কিন্তু সেই চুক্তিটা কি করবেন আপনি জানেন? আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমি কি আমদানি করব, কোত্থেকে আমদানি করব, তার তো একটা লজিক আছে। তো লজিকটা হচ্ছে যে আমাদের দেশে যেটার ঘাটতি আছে সেই জিনিসটা আমি অন্য দেশ থেকে আমদানি করব। কোন দেশ থেকে আমদানি করব? যেখান থেকে আমি সস্তায় পাবো এবং যেখান থেকে আমি গুণগত মান ভালো পাবো, সেখান থেকে আমি আমদানি করব। এটাই তো লজিক। এটি লজিক। হ্যাঁ, এইখানে যুক্তরাষ্ট্রের যে এই যে হুকুমনামা, ট্রাম্পের হুকুমনামা, এইখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশ আমদানি করতেই হবে। এটার সাথে আমাদের চাহিদার কোনো সম্পর্ক নাই, দামেরও কোনো সম্পর্ক নাই। যেমন ধরেন আমাদের অস্ত্র আমদানি করতে হবে, বোয়িং আমদানি করতে হবে, ওখান থেকে মাছ মাংস আমদানি করতে হবে, সবজি আমদানি করতে হবে, তুলা আমদানি করতে হবে এবং আমাদের গম আমদানি করতে হবে। এগুলি আমি কম দামে অন্য জায়গা থেকে যদি পাই হবে না, ওখান থেকে আমদানি করতে হবে, বেশি দামে আমদানি করতে হবে। আবার শুল্কর উপরে যে ডিউটি, সেই ডিউটিও বসানো যাবে না। মানে আপনি আমদানি শুল্কটা হচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। তাইলে আপনি এক হচ্ছে বেশি দামে আমদানি করবেন, আবার ওইখান থেকে কোনো রেভিনিউ আপনি রাজস্ব পাবেন না। তাহলে সরকার একদিকে হচ্ছে রাজস্বটা হারাবে, রাজস্ব আয়টা কমে যাবে, তখন এই রাজস্বটা কোত্থেকে পাবে? তখন এই যে মানুষের উপরে ট্যাক্স বসাইতে হবে। আর বেশি দামে যদি আমদানি করে তাহলে মানুষ তো বেশি দামে কিনবে না এখানে, তখন কি করতে হবে? তখন সাবসিডি দিতে হবে। তার মানে দুই দিক থেকে আপনার ব্যয়টা বাড়বে এবং এই দুইটার বোঝাই মানুষের উপর পড়বে। তারপরে যে জিনিসটা আসবে সেই জিনিসটার কোয়ালিটি কে ঠিক করবে? না, এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওটা ওখানে বলা আছে। হ্যাঁ, ওখানে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে যে যুক্তরাষ্ট্র থেকে যেগুলি আমদানি করা হবে ধরে নিতে হবে যেগুলি সব ঠিক আছে। ওইখানকার যে তারা যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক করবে, সেফটি যা কিছু তাদের টুলস আছে সেটাই মেনে নিতে হবে। যদি বার্ড ফ্লু হয় তাইলেও এটা নিয়ে আপনি পুরো স্টেট কিংবা পুরো আমদানি বন্ধ করা যাবে না। তারপরে হালাল হারাম, বাংলাদেশে তো হালাল হারাম এটা একটা বড় বিষয়ে পরিণত হয়েছে এখন। কিন্তু কোন জিনিসটা হালাল বা হারাম ওইটার ব্যাপারে এখানে কোনো টেস্ট করা যাবে না, ওইটা ধরে নিতে হবে। ওরা যদি হালাল বলে দেয় তাহলে ওইটিকে হালাল হিসেবে স্বীকার করতে হবে। এই যে আমদানি, তার মানে আপনি অর্থনৈতিকভাবে আমদানির ক্ষেত্রে আপনি একটা বড় ধরনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেলেন। বোয়িং বিমান, আপনার বোয়িং বিমান এখন লাগবে কি লাগবে না ওটাকে চিন্তা করলে হবে না, আমদানি করতে হবে। অস্ত্র আপনার লাগবে কি লাগবে না চিন্তা করলে হবে না, আমদানি করতে হবে। গম আপনি ইউক্রেন থেকে কম পয়সায় পান না, ওখান থেকে আমদানি করতে হবে। এটা হলো অর্থনৈতিক একটা বড় ধরনের, আপনি তো 30, 40, 50 বছর কত বছর একটা বড় ধরনের চাপের বোঝার মধ্যে আপনি পড়ে গেলেন, ঝামেলার মধ্যে। তারপরে হচ্ছে একমাত্র একটা জায়গায় একটা মূলা ঝুলানো আছে যে তুমি গার্মেন্টস, এখানে গার্মেন্টস শুল্ক কিছু সুবিধা পাবে যদি ওদের কাছ থেকে তুলো। হ্যাঁ, কিন্তু গার্মেন্টসে একটা ব্যাপার আছে, খেয়াল করতে হবে। বাংলাদেশের গার্মেন্ট যুক্তরাষ্ট্রে যে প্রবেশ করে সেটার উপরে প্রায় 16% শুল্ক দিতে হয়। অন্যান্য দেশের নানান পণ্য এখানে দেশে আসে, পাকিস্তান, চীন, নানান জায়গা থেকে, তাদের 1%, 2%, 3%। বাংলাদেশের গার্মেন্ট যখন যায় ওটা হলো 16%। সেই 16% কিন্তু ওইটা নিয়ে কিন্তু কোনো সুবিধা পাওয়া যাবে না। বাড়তি যেটা বলছে সেটা তারা নেবে না যদি বাংলাদেশ ওখান থেকে তুলা আমদানি করে, তুলা এবং অন্যান্য জিনিস আমদানি করে। তারপরে ওরা ঠিক করবে কত পার্সেন্ট তারা গার্মেন্টসে শুল্ক সুবিধা দিবে। এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এবং গার্মেন্টসের যারা এখানকার যারা নেতৃবৃন্দ আছে বিজিএমএ, তারা এমনিতে পাবলিকলি তারা বলে না, তাদের নানা রকম মনে করে যে এটা তাদের সমস্যা হবে, কিন্তু প্রাইভেটলি তাদের সাথে আলাপ করলে আপনি দেখবেন যে তারা নিজেরা মোটেই কনভিন্স না যে এর কোনো সুবিধা পাওয়া যাবে। বরঞ্চ তাদের অনেকে চিন্তা করছে কিভাবে বাজার ডাইভার্সিফাই করা যায়। সরকারের এর দিকেই মনোযোগ দেওয়া উচিত যে ইউএসের উপরে কোনো নির্ভরশীলতারই দরকার নেই। তারপরে আরেকটা, এই চুক্তির আরেকটা ভয়াবহ জায়গা হচ্ছে যে আমরা অন্য কোন দেশের সাথে কি করব সেটা যুক্তরাষ্ট্রের খুশি মতো আমাদের ঠিক করতে হবে। মানে যুক্তরাষ্ট্রকে প্রসন্ন রেখে তাদের সন্তুষ্ট রেখে আমাদের করতে হবে। যুক্তরাষ্ট্র যদি মনে করে কারোর সাথে আমাদের করা যাবে না, বা তারা যদি কোনো কারণে অন্য কারোর উপর অসন্তুষ্ট থাকে, তাহলে তার সাথে আমরা করতে পারবো না। সেটা কোন দেশ সেটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের। আপনি তো যুক্তরাষ্ট্রের সাথে কার কি সম্পর্ক, কখন কি হয় সেটা তো কোনো ঠিক নাই। আপনি ট্রাম্পের গত 1 মাসের কথার মধ্যে
কোনো ঠিক ছিল যে ইরানের সাথে এই বলতেছে ইরান বন্ধু, এই বলতেছে ইরান শত্রু, এই বলতেছে ইরান শেষ করে দিব, এই বলতেছে না ইরানের সাথে আমরা আপোষ করছি। তো কখন কার সাথে কি সম্পর্ক হবে কোনো ঠিক নাই, তো তার কথা মতো আমরা তার পেছনে পেছনে দৌড়াইতে হবে আর কি। এরকম একটা ভয়ঙ্কর বাধ্যবাধকতার জাল এই ইউনূস সরকার আমাদের ফেলে দিয়ে গেছে। এবং ওইখানে খনিজ সম্পদ সম্পর্কেও আছে যে তারা খনিজ সম্পদ, তেল গ্যাস ইত্যাদি ক্ষেত্রে তারা আরো চুক্তি করবে, তাদের আরো নতুন নতুন কোম্পানি আসবে এবং সেখানে রপ্তানির বিধান রাখতে হবে। তার মানে আমাদের এমনিতে গ্যাস ক্রাইসিসটা আমরা জানি, গ্যাস ক্রাইসিস, এই গ্যাস ক্রাইসিস এখন যে গ্যাস ক্রাইসিসটা চলতেছে, এই গ্যাসই রপ্তানি করার জন্য মার্কিন কোম্পানি চেষ্টা করছিল একসময়। এবং তখন বাংলাদেশে অনেকেই উন্মাদ ছিলেন যে, আর বিশ্ব ব্যাংক, ইউএস এমবেসি তো ছিলই, তো সেই মার্কিন কোম্পানি আসবে, তারা বিনিয়োগ করবে এবং সেখানে রপ্তানির বিধান রাখতে হবে। এগুলোও কিন্তু এই আদেশপত্রের মধ্যে আছে। তো সুতরাং আমরা একটা ভয়াবহ বিপদের মধ্যে, ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে একটা ভয়াবহ বিপদের জালের মধ্যে, এবং বলা যাইতে পারে যে গলায় আপনি ফাঁস লাগায় ইউনূস সাহেবের এটা কি কারণে করলেন, উনি কি বাধ্যবাধকতা ছিল, ওনার কি কোনো দাসখত দেওয়া ছিল কোথাও, কিংবা ওই সরকারের কি তাদের ভবিষ্যৎ চাকরি বাকরি বা পেশাগত তাদের কোনো দরকার ছিল, মানে এটা কোনো ন্যূনতম দায়িত্ববোধ আছে সেরকম কোনো ব্যক্তি এটাতে রাজি হওয়ার কথা না। কিন্তু এই সরকার করে গেছে। এই সরকারের তো তাদের তো একটা জবাব দিয়ে আসতে হবে। তো আমাদের সমস্যাটা, আমরা আরো বিপদের মধ্যে পড়ছি এই কারণে যে নির্বাচিত সরকার আসার পরে তো এটা সবাই আশা করবে যে নির্বাচিত সরকার এটা আরো ট্রান্সপারেন্ট হবে এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে। কিন্তু দেখা গেল যে সংসদে যে দলগুলো আছে এই রকম গভীর নীরবতার ঐক্য, মানে তারা নিজেরা কিন্তু কত ধরনের ঝগড়াঝাটি করছে, এই বিষয়ে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আপনি এই যে বিএনপি, জামাত, এনসিপি, এর বাইরে আরো ছোট 2-3টা দল আছে, এদের কারো মুখ দিয়ে কোনো কথাবার্তা বের হচ্ছে না। একজন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা একবার প্রশ্ন তুলেছিলেন, কেউ এটার মধ্যে আলোচনায় আসলো না এবং এটা নিয়ে কেউ কোনো পাবলিকলিও বাইরেও কোনো কথা বলে না, ভেতরেও কোনো কথা বলে না। এবং অন্তর্বর্তী সরকারের সময় যে এই চুক্তির ব্যাপারে অন্যতম সক্রিয় ব্যক্তি ছিলেন খলিলুর রহমান, তিনি বাংলাদেশের এখন এই নির্বাচিত সরকার তাকেই পররাষ্ট্রমন্ত্রী করেছে। এখন যাদের জবাবদিহির মধ্যে আসার কথা, যাদের বিচারের সামনে উপস্থিত করার কথা, তাদের একজন ব্যক্তিকে মন্ত্রী বানানো হয়েছে এবং সরকার নির্বাচিত যারা সদস্য সরকারি এবং বিরোধী দলে আছেন তারা সবাই নীরবতার মধ্যে দিয়ে এরকম একটা ভয়াবহ যে চুক্তি, সেই চুক্তিকে সম্মতি জানিয়ে যাচ্ছে। তো সুতরাং এটা আমাদের জন্য একটা বিপদ, বেশ বড় একটা বিপদের মধ্যে আছি। আরেকটা ডাটা যেটা মানে বিবিএস পাবলিশ, যেটা আর কি আপনার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস যখন আপনার 24-25 অর্থ বছরে যখন এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ছিল হচ্ছে অলমোস্ট ক্লোজ টু 9%, মানে 8.9%। যদিও এই ফিসক্যাল ইয়ারে সেটা কিছুটা কমে এসছে। তো এই যে একটা পাহাড় সম যে একটা প্রত্যাশা ছিল, কিছুক্ষণ আগে আপনি যেটা ডিটেইলসে যেটা বললেন যে এরকম একটা ভয়াবহ চুক্তি, এটা শুধু আপনার লেখনীতেই নয়, আরো অনেক প্রগতিশীল অর্থনীতিবিদরাও কিন্তু ঠিক এই বিষয়গুলো তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। আপনি সহ অন্যরাও বলছেন যে পার্লামেন্টের সে বিষয়টি, মানে প্রেজেন্ট নির্বাচিত পার্লামেন্টের বিষয়টি আলোচনা হওয়া দরকার। তো এই যে বৈষম্য বিরোধী বা কর্মসংস্থানের দাবিতে একটা আন্দোলনের উপর চেপে, যেখানে 2 সহস্রাধিক মানুষ তাজা রক্ত দিয়েছেন বিভিন্ন বয়সে, এই যে কাজটা, ইভেন জিডিপির বিষয়টা, যেমন সেটা আপনার তার সময়কার অর্থ বছরে সেটা নেমে এসছে 4%-এরও নিচে, যদিও সেটা এখনকার বিবিএস বলেছে যে 4.1%, কিন্তু যেই আইএমএফ এর শর্তগুলো তারা মানতে সবসময় প্রস্তুত থাকেন বলে অর্থনীতিবিদরা যেটা বলেন, সেই আইএমএফই বলেছে যে এই ক্যালকুলেশনের যে ভিত্তি সেটা ভালো না এবং আমাদের ক্যালকুলেশন ক্রাইটেরিয়াটাকে তারা সি গ্রেড করেছে। তো এই যে একটা উভয় সংকটের মধ্যে যে আমাদেরকে যে ফেলে দেয়া হলো, যদি অর্থনীতিবিদদের এই ভাষাতেই যদি বলি, তাহলে প্রেজেন্ট সরকার, তাহলে তাদের করণীয় কি হতে পারে?
বর্তমান সরকার প্রথমত মনে রাখা দরকার যে তারা নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, এটা মনে রাখতে হবে। তারা তো মানে শেখ হাসিনার সমস্যাটা কোথায় দাঁড়ালো, শেখ হাসিনাও তো নির্বাচিতই হয়েছিলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু এরশাদ বা আইয়ুব খানের মতো সামরিক অভ্যুত্থান করে আসেনি। কিন্তু হাসিনার যেটা সমস্যা হলো যে 2014 পর থেকে তিনি নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর নির্বাচন না করে যদি ক্ষমতায় থাকতে হয় তখন তো আপনি অন্যদের সন্তুষ্ট করতে হয়, বিদেশি বিভিন্ন পক্ষকে সন্তুষ্ট রাখতে হয়, দেশের ভিতরে সামরিক বেসামরিক আমলাদের সন্তুষ্ট রাখতে হয়, ইসলামপন্থী বিভিন্ন গ্রুপকে তোয়াজ করতে হয়। এগুলি শেখ হাসিনা করেছেন। তো বর্তমান সরকার তো এটা মনে রাখা উচিত যে তারা তো অনির্বাচিত সরকার না, তাদের তো কাউকে তোয়াজ করার দরকার নেই, তারা তো জনগণের ভিত্তিতে ক্ষমতায় আসছেন। সুতরাং তাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে যেগুলি অনিয়মগুলো হয়েছে সেগুলি অনিয়ম থেকে বের হওয়া, একটা স্বচ্ছতার সঙ্গে কাজগুলো করা, এবং যেগুলি অস্বচ্ছতার সাথে হয়েছে, যেমন অন্তর্বর্তী সরকারের সময়ে কি কি হয়েছে এটা একটা শ্বেতপত্র এখন প্রকাশ করা উচিত, যে তাদের মধ্যে কি কি অনিয়ম হলো, দুর্নীতির অভিযোগ আছে, এবং এই চুক্তিগুলি কি কারণে তারা এত তাড়াহুড়া করে করলো জাতীয় স্বার্থকে বিপন্ন করে, এটা নিয়ে তো একটা জবাব দিয়ে আসার কথা, একটা শ্বেতপত্র প্রকাশ করার কথা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে আন্দোলনটা হয়েছিল, এটা তো মনে রাখতে হবে। কাজে কর্মসংস্থানকে একটা গুরুত্ব দিতে হবে, কর্মসংস্থানের জায়গাটা। 3 নাম্বার হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের একটা আওয়াজ আমরা পুরো এই যে গণঅভ্যুত্থান যত গভীর হয়েছে, মানুষের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা তত বিস্তৃত হয়েছে। আপনি দেওয়ালের গ্রাফিতিগুলি হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে তো কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু দেওয়ালের গ্রাফিতিগুলি যদি আপনি ঘোষণা ধরেন তাহলে ওখানে সব ধরনের বৈষম্য থেকে বের হওয়ার একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, একটা আরতি প্রকাশিত হয়েছে, আকুতি প্রকাশিত হয়েছে। কি কি? আপনার শ্রেণী বৈষম্য, ধর্মীয় বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু স্লোগান ছিল, গ্রাফিতি ছিল, ছবি আঁকা ছিল, গান ছিল, কবিতা ছিল। তাহলে এই বৈষম্য যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত উৎসকে প্রশ্ন করা বা সেগুলি থেকে বেরোয়ার চেষ্টা করতে হবে। তো অন্তর্বর্তী সরকারের ভূমিকা দেখলে পরিষ্কার বোঝা যায় যে তারা বিশ্বাসঘাতকতা করেছে, কারণ এই বৈষম্যহীনের যে সমস্ত বৈষম্যগুলোর বিরুদ্ধে গণঅভ্যুত্থানটা হইল, ধরেন জাতিগত বৈষম্য, দেখা গেল যে অন্যান্য জাতির উপরে আক্রমণ হচ্ছে, সরকার চুপচাপ। লিঙ্গীয় বৈষম্য, তার বাইরে আসার কথা। লিঙ্গীয় বৈষম্য, দেখা গেল এই নারী রাস্তায় চলাফেরা করতে পারছে না, তাদের উপরে আক্রমণ হচ্ছে, এবং নারী উধাও হয়ে গেল। গণঅভ্যুত্থানের সময় নারীর অংশগ্রহণ ছিল খুবই ক্রুশিয়াল, তাদের বাইরেই আসতে পারছে না, তাদের বিরুদ্ধে নানা রকম কথা। নারী কমিশন নিয়ে বিশাল সমাবেশ হয়ে এমন সব অপমানজনক কথা বললো, সরকার একদম চুপ থাকলো নারী কমিশনের রিপোর্ট নিয়ে। ধর্মীয় বৈষম্য, দেখা যাচ্ছে যে ধর্মীয় বৈষম্য শুধুমাত্র সংখ্যালঘু ইসলাম ধর্মের বাইরের মানুষ না, ইসলাম ধর্মের মধ্যেও যারা দেখা গেল নিপীড়িত, অনেকে মাজার কিংবা বিভিন্ন ধরনের, এমনকি বাউল গান টান সমস্ত কিছুর উপর আক্রমণ হচ্ছে। শ্রেণীগত বৈষম্য, শ্রমজীবী মানুষ মিছিল করছে তাদের বকেয়া মজুরির জন্য, তাদের উপরে গুলি হচ্ছে। তার মানে যা যা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল তার উল্টো দিকে অন্তর্বর্তী সরকার গেছে। এখন নির্বাচিত সরকারকে তো সেটা পরিবর্তন করতে হবে। যদি গণঅভ্যুত্থান দিবস পালন করলে তো হবে না, জুলাই গণঅভ্যুত্থান আমাদের তার চেতনায় চলতে হবে এটা বললে তো হবে না। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সেটার জন্য তুমি কি কি করছো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের ব্যাপারে কি কি করছো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই সমস্ত জায়গায় তো নির্বাচিত সরকার এখন পর্যন্ত সেই হাতটা দেয়নি, এবং সেই রকম উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সেখানেই হচ্ছে একটা বড় সমস্যা, কারণ শুরুতেই তো এগুলি তো আসলে প্রথমেই কাজগুলো শুরু করা দরকার। প্রথমেই যদি আপনার ডাইরেকশনটা ঠিক মতো না থাকে তাহলে পুরনো ব্যবস্থার ইয়েগুলো তো আবার বসে যায়, পুরনো চিন্তা ভাবনাগুলো বসে যায়, সেগুলি তো পরিবর্তন করাটাই প্রধান করণীয় ছিল। তো সেগুলি এখন সরকারের 6 মাস গেছে, সরকার তো একটা কম মানে যেহেতু বেশি দিন হয় নাই সেজন্য সব মানুষ তো তাদেরকে এখন পর্যন্ত সুযোগ দিচ্ছে, একটা বেনিফিট অফ ডাউট দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আর বেশি দিন হয় নাই, ঠিক আছে। কিন্তু সরকারকে তো সেই জায়গাটা চেঞ্জ করতে হবে, তার তো ওই ডাইরেকশনটা তো চেঞ্জ করা দরকার তার। আপনার বিগত বৎসরগুলোতে আপনি অনেক দিন যাবতই আপনার নিজের লেখা কলামে বা বিশ্লেষণে আপনি একটা বিষয় সবসময় তুলে ধরার চেষ্টা করেছেন, আমি যতগুলো পড়ার সুযোগ হয়েছে আমার, যে সক্ষমতা গড়ে তোলা।
এবং এই সক্ষমতা আপনি পয়েন্ট আউট করছেন যে সেটা শিল্পায়নের সক্ষমতা, আর বিভিন্ন ইকুয়ালিটির কথা তো বললেনই। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে এই সক্ষমতা বিনির্মাণের কি কোনো উদ্যোগের কোনো ছোঁয়া কি সেখানে ছিল, অথবা বর্তমান যে মানে জুন মাসে যে বাজেট, জুনের শেষ দিকে যে বাজেটটা পার্লামেন্টে যেটা ঘোষিত হয়েছে, সেই সক্ষমতার সংক্রান্ত বিষয় কি আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে খুঁজে পাচ্ছেন কিনা? সক্ষমতার কয়েকটা জায়গা আছে। সক্ষমতা বিকাশের জন্য একটা হচ্ছে শিক্ষা। আপনি শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে দাঁড় করাইতে হবে যে আপনার প্রয়োজনীয় অর্থনৈতিক নীতি বলেন, জ্বালানি নীতি বলেন, কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো তৈরি করা বলেন, কিংবা অন্যান্য নদী নালা খাল বিল সমস্ত ক্ষেত্রে আমাদের যে দরকার সেই প্রয়োজনীয় সক্ষমতা তৈরি। এটা তো প্রথম শর্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে ওই জায়গাগুলো ঠিক করা। এবং সেটার জন্য তো ধরেন আমাদের যে সমস্ত নীতিমালাগুলি যদি দেখেন, আপনি জ্বালানি নীতি একটা জাইকা বলে একটা জাপানি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে করার জন্য। 100% শতকরা 100% লোক সেখানে হলো জাপানের বিভিন্ন কোম্পানির লোক। বাংলাদেশের জ্বালানি নীতি মহাপরিকল্পনা, আপনি 40 বছরে মহাপরিকল্পনা করছে বিদেশি একটা প্রতিষ্ঠান, এবং সেখানে বাংলাদেশে কোনো লোক নাই। এটা কি করে হইতে পারে? মানে এটা একটা অসম্ভব ব্যাপার 54 বছর পরে। তো তারপরে অনুসন্ধান, গ্যাস অনুসন্ধান, এই যে গ্যাস ক্রাইসিস চলছে, গ্যাস অনুসন্ধান উত্তোলন, বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সকল ক্ষেত্রে কিন্তু জাতীয় সক্ষমতা একটা বড় জায়গা। আমাদের অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক নীতি হয়, আপনি অর্থনৈতিক নীতি পরিকল্পনার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে যুক্ত করা হয় না। ধরেন নীতি করা হচ্ছে বা বিভিন্ন ধরনের পরিকল্পনা, মহাপরিকল্পনা করা হচ্ছে, ওখানে আপনি গিয়ে দেখবেন যে হয় বিশ্ব ব্যাংকের প্রজেক্ট, কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট, কিংবা IMF এর প্রপোজাল, এই সমস্ত সব। মানে ওখানে বাংলাদেশের যে একটা পার্সপেক্টিভ বা বাংলাদেশের লোকজনকে ইনভলভ করে, বাংলাদেশের মানুষের ব্রেন স্টর্মিং করে একটা পলিসি মেকিং হচ্ছে, যার মধ্যে দিয়ে নিজেদেরও দক্ষতা বাড়ছে, সক্ষমতা বাড়ছে, এবং নিজেদের ভুল ভ্রান্তির মধ্যে দিয়েই নিজেদের বিকাশ হচ্ছে। এটাই সব দেশে হয়, যে সমস্ত দেশ সফল। সেই সমস্ত জায়গাগুলোর আমরা কোনো মানে কিছু এই যে মুখস্থ কথা কিছু, যেমন এইবারের বাজেটের মধ্যে আছে যে আমরা কল্যাণ রাষ্ট্র করতে চাই। শুনতে তো ভালো, কল্যাণ রাষ্ট্র করতে চায়। কল্যাণ রাষ্ট্র বলে তো একটা মডেল আছে পৃথিবীতে। সেখানে তো কল্যাণ রাষ্ট্রের মূল বিষয়টা হলো যে শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব, পয়সা দিয়ে কেনার জিনিস না। চিকিৎসা রাষ্ট্রের দায়িত্ব, পয়সা দিয়ে কেনার জিনিস না। তাহলে এটা তো কল্যাণ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। তো সেটার জন্য কোনো লক্ষ্য কিংবা সেটার পথে অগ্রসর হওয়ার কোনো নীতিমালা কি এইবারের বাজেটের মধ্যে আছে? নাই। কিন্তু ওই মুখস্থ কথাটা আছে যে আমরা কল্যাণ রাষ্ট্র করতে চাই। এবং সবকিছুর কেন্দ্রীয় জায়গা যেটা আপনি বললেন যে জাতীয় সক্ষমতা তৈরি করা, সেটার জন্য কি পলিসি মেকিং এর কোনো ধরনের আছে, চিহ্ন আছে? এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত পাইনি। কিন্তু আমরা তো চাই যে এটা আসুক, এবং এটা না হইলে বাংলাদেশে সবসময় নির্ভরশীল থাকতে হবে। আপনি সবসময় আমদানিমুখী, সবসময় বিদেশি কোম্পানিমুখী, সবসময় বিশ্ব ব্যাংক, IMF, ADB মুখী থাকতেই হবে। এবং এইটা যদি থাকে, তাহলে তো হাসিনা আমলের থেকে কোনো পার্থক্য কিছু হবে না। আপনার যদি অর্থনৈতিক নীতি একই থাকে, উন্নয়ন দর্শন যদি একই থাকে, রাজনীতি ক্ষেত্রে তার তো প্রভাব পড়বেই। স্বৈরশাসন আসবে, বৈষম্য বাড়বে, নিপীড়ন আসবে, আধিপত্য আসবে, এগুলো আসতেই থাকবে। কারণ আপনার যদি অর্থনৈতিক নীতি যদি একই রকম থাকে, অনিবার্য যে আপনি রাজনৈতিক ক্ষেত্রে আপনার এই কোনো ধরনের পরিবর্তন হবে না। আজকের আলোচনার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন যেটা, কিছুদিন আগে একজন অর্থনীতিবিদের সঙ্গে আরেকজন অর্থনীতিবিদের সঙ্গে কথা বলছিল, এই আমাদের ঢাকা পেপারসে ডক্টর জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহ সাহেবের সঙ্গে। তো উনি মানে ওনার সঙ্গে জাস্ট অফ দ্য রেকর্ড একটা আলোচনায় আর কি, সেটা হচ্ছে যে বর্তমান সরকার কি, যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপর মানুষের এত প্রত্যাশা ছিল, কারণ ওখানে বেশ কয়েকজন প্রথিতযশা অর্থনীতিবিদ ছিলেন। কারণ আমাদের এখানে শুধু রাজনৈতিক বিষয়গুলো বা আত্মত্যাগের বিষয়গুলোই কথা হয়, রাজনৈতিক অর্থশাস্ত্রের কথা কিন্তু সেভাবে আসেনি। তো ফলে প্রফেসর ইউনূস তিনি নিজে একজন অর্থনীতিবিদ হয়ে
বা অন্যান্য অর্থনীতিবিদ যারা ছিলেন, তারা কি বর্তমান সরকারের জন্য কি মানে একটা কোনো কোনো ফাঁদের মতন কি ক্রিয়েট করে গেলেন কিনা এই মার্কিন বাণিজ্য চুক্তিটা রেখে গিয়ে ইলেকশনের 2-3 দিন আগে, বা তারপরে আপনার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইটাও তারা সেভাবে করলেন না, কর্মসংস্থান সংক্রান্ত নীতিমালাগুলো সেভাবে দৃশ্যমান হলো না। এটা কি বর্তমান সরকারের জন্য কি কোনো অর্থনৈতিক ফাঁদ ক্রিয়েট করেছে কিনা? এটা ধরেন অন্তর্বর্তী সরকারের একটা বড় সুযোগ ছিল। সুযোগটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের অর্থনীতি একেবারে খুবলে খেয়ে ফেলার মতো কিছু ডাকাত ছিল, বিগ বিজনেস গ্রুপ যা খুশি তাই করছিল, ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদি লুটপাট করে সম্পদ পাচার, এগুলি মানে শেখ হাসিনার সাথে কিংবা এই সরকারের সাথে ভালো যোগাযোগ আছে এই ধরনের কিছু গোষ্ঠী। অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা পতনের কারণে ওই ব্যবসায়িক গোষ্ঠীগুলি থেমে গেছে কিংবা আপাতত নিষ্ক্রিয় হয়ে গেছে বা কেউ কেউ জেলের মধ্যে আছে। এটা একটা ভালো অপরচুনিটি ছিল পরিবর্তনের, যে বড় বড় এই সমস্ত যারা লুম্পেন গোষ্ঠী তারা এখন নাই, এখন আমরা রিঅর্গানাইজ করি জিনিসটা। এবং যারা প্রকৃত উদ্যোক্তা, যারা 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 প্রমাণ করেছে যে তারা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে চায় এবং আরও কাজ করতে চায়, তাদেরকে আমরা একটা স্পেস দেই। অন্তর্বর্তী সরকার তো সেই কাজটা করেনি। অন্তর্বর্তী সরকার যেটা করলো যে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী, আপনি যেটা বললেন, দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে ফেলে গেল এই সমস্ত চুক্তিগুলি করে। আর অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে ধরেন অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেল সে সময়। মানে কর্মসংস্থানের আন্দোলন করে গণঅভ্যুত্থান হইল, সেখানে অন্তর্বর্তী সরকারের সময় বেকারত্বটা বাড়লো। আপনার লক্ষাধিক মানুষ নতুন বেকার হইলো ওই সময়, কারণ অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেল। কারখানা কেন বন্ধ হবে? তারা বলল যে কারখানা মালিক হয়তো অপরাধী কিংবা আওয়ামী লীগের সমর্থক। এটা তো কারখানা বন্ধ করার যুক্তি হইতে পারে না। কারখানা মালিক যদি অপরাধী হয় তাকে তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু কারখানা তো চালু রাখতে হবে এবং সেটার জন্য সেটা তো রাষ্ট্রের দায়িত্ব। সেই কারখানাগুলো বন্ধ হয়ে গেল, এই যে দায়িত্বহীনতা, এবং এটা নিয়ে সরকারের কোনো উদ্যোগও ঠিকমতো দেখা গেল না। তো এগুলি ওই সময় এই কাজগুলো হওয়ার ফলে এটা তো নির্বাচিত সরকারের উপর একটা বোঝা হিসেবে আসছে। কিন্তু নির্বাচিত সরকার এগুলি কি মেনে নেবে? এই পথেই চলবে নাকি? যেমন এই যে মার্কিন বাণিজ্য চুক্তি সহ যে সমস্ত চুক্তি অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করেছে, সেটা তো এই সরকারের উচিত হচ্ছে যে যদি সরকার নির্বাচিত সরকার হিসেবে মেরুদণ্ড না দেখাইতে পারে, নির্বাচিত সরকারের প্রধান বৈশিষ্ট্য হবে যে সে আত্মমর্যাদা নিয়ে চলবে, সে মেরুদণ্ড নিয়ে থাকবে, কারণ সে জনগণের ভোটে নির্বাচিত। সেইটার প্রকাশ তো এই সরকারকে ঘটাইতে হবে, এবং সেই প্রকাশ ঘটাইতে গেলে তো তাকে নেগোসিয়েশনে যেতে হবে এবং বলতে হবে যে না, এটা রিভাইজ করতে হবে, এটা আমাদের জাতীয় স্বার্থের বিষয়ে আলোচনা, পার্লামেন্টে আলোচনার মধ্যে আনতে হবে এবং সবকিছু স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে হবে। তো অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের সঙ্গে এই দীর্ঘ সময় থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আবারও শুভেচ্ছা।